3টা লাশ পেয়েছি নির্বাচনের এই শেষ হয়ে যাওয়ার 48 ঘন্টার মধ্যে। ফলাফলের পরে 48 ঘন্টা হয় নাই এখনো। 24 ঘন্টার মাথায় আমরা 3টা লাশ পেয়েছি উপহার হিসেবে। এটা আমাদের কামনা ছিল না। বহিষ্কার খেলা এগুলো বন্ধ করেন। ৭,০০০ বহিষ্কার করছেন। এই আর বহিষ্কার না। আপনার বহিষ্কার তো একটা দলের তখনই শাস্তি হিসেবে প্রভাব বিস্তার করে যখন সেই দলের ভিতরে অত্যন্ত সুশৃঙ্খল সংগঠন হয়ে থাকে। বিএনপি কি একটি সুশৃঙ্খল এবং চেইন অফ কমান্ড মানা একটা দলের দল? যদি তাই হতো তারেক রহমান কবে বলেছিলেন যে তোমরা চাঁদাবাজি করো, দুর্নীতি করো, সহিংসতা করো? বলে না তো কোনোদিনও। তাহলে করছে কারা? নিষেধ করার পরে শুনছে না তারা কথা। তাহলে এখন একটা জাস্ট বহিষ্কার করলে এগুলো হবে? বহিষ্কার করণের পরে কিছু সহিংসতা টুকি রেখে এ ধরনের ট্রেডিশন আমরা ইতিপূর্বেও দেখেছি। সব নির্বাচনের পরেই কম বেশি হয়েছে। বিশেষ করে যে নির্বাচনগুলো প্রতিযোগিতামূলক ছিল। আসলে যে নির্বাচনে কোনো প্রতিযোগিতাই হয় নাই ওখানে আর এই ধরনের ঘটনা খুব একটা ঘটে নাই। যেমন ২৪ এ ঘটে নাই, ১৪ তে ঘটে নাই খুব একটা এরকম। মানে বিশেষ করে আর ২৪ এ ঘটে নাই। কারণ ওখানে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না নির্বাচনে আওয়ামী লীগের। এই নির্বাচনটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল এবং খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমরা দেখেছি মাত্র 2 পয়েন্ট সামথিং পার্সেন্টের ২ দলের ব্যবধানে একটা দল ক্ষমতায় আসছে, একটা দল বিরোধী দলে যাচ্ছে। যদিও 2% এর কারণে আসন সংখ্যার ডিফারেন্স অনেক, মানে 2% এর কারণে আসন সংখ্যার ডিফারেন্স হয়ে গেছে 50%। যাই হোক, এটা আলোচ্য বিষয় না যে এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পরে কিছু সহিংসতা হতেই পারে। কিন্তু সেই সহিংসতার একটা মাত্রা আছে। সেই সহিংসতার মাত্রাটা ছাড়িয়ে গেছে। বিশেষ করে নোয়াখালীর এই ঘটনা হাতিয়ার। ৩ সন্তানের মাকে গণধর্ষণ। এটার কারণে যেটা হলো যে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা লজ্জিত যে একটি জুলাই আন্দোলনের পরে একটি বিপ্লব হওয়ার পরে এই ধরনের আবার ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। এটা যদি শহীদেরা জানতো তাহলে তারা শহীদ হতো না, তারা জীবন দিত না। এটা যদি জানতো তাহলে সেখানে ২,০০০ শহীদ হতো না। যদি জানতেন তাহলে ৩০,০০০ আন্দোলনকারী মৃত্যুবরণ করতেন না। আজকে মনে পড়ছে ওই চিঠিটার কথা ৮ম শ্রেণীর। যে ছেলেটা মাকে না বলে গিয়েছিল চিঠি লিখে যে, "মা আমি দেশের জন্য যাচ্ছি। যদি ফিরে না আসি তাহলে ক্ষমা করে দিও।" তাহলে ওর জীবনের এরকম একটি ফুলের কলি অঙ্কুরে নষ্ট হয়ে গেল। ও ভবিষ্যতে কি হতো আমরা জানি না, কিন্তু সেটা শেষ হয়ে গেল এই দেশের জন্য। নিশ্চয়ই এরকম একটা সিনারি দেখার জন্য না। অধ্যাপক মতিউর রহমান স্যার এ ব্যাপারে আরো ভালো ব্যাখ্যা দিতে পারবেন। আমি এটার জন্য অত্যন্ত ব্যথিত। আমি শুধু একটা কথা বলব, কালকে যখন জনাব তারেক রহমান, উনিও তো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এখন। কারণ উনি কয়েকটা নির্বাচন দেখেছেন। উনি একটি বড় দলের চেয়ারম্যান। কালকে খুব ভালো কথা বলছেন। আমরা খুশি হয়েছিলাম। উনি যখন বললেন যে, "আমাদের বিজয় মিছিল করার প্রয়োজন নাই, বরং দোয়া করো।" এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত ছিল, প্রশংসনীয়, নো ডাউট। কিন্তু উনি একই সাথে আরেকটা আওয়াজ কেন জোরে সোরে উনি দৃঢ় কণ্ঠে বললেন না? কারণ উনি তো জানেন যে নির্বাচনের পর যারা জিতে তাদের একটা মনের আক্ষেপ কিছু লোকের থেকেই যায়, সেগুলো ব্যক্তিগতভাবে ওখানে সেই আক্ষেপটা ঝাড়তে পারে। এবং যারা হেরে গেছে তারা এখন দুর্বল। তাদের উপরে যদি এখন কোনো হামলা হয় তাহলে এটা আমাদের বদনাম হবে। শুরুটা হয়েছিল পঞ্চগড়ে সার্জিসের আসন থেকেই ১ম এ দেখতেছিলাম আমরা বারবার সে তার ফেসবুক আইডিতে বলতেছিল যে আমার অমুক জায়গায় হামলা হচ্ছে, অমুক কর্মীর উপর হামলা হচ্ছে, অমুক এলাকায় হামলা হচ্ছে। একের পর এক বলতেছিল। সেই শুক্রবার থেকে সকাল থেকে উনি বলতেছিল। তো তখনই জনাব তারেক রহমান উনি একটি কড়া নির্দেশ দিতে পারতেন না, বলছেন আজকে সংবাদ বলেছেন, কিন্তু সেটা হাজারো কথার মধ্যে ওনার এই কথা গুরুত্ব পায় নাই। ওনার এটা আলাদা করে আরো আগেই, আরো একদিন আগে, আরো ২৪ ঘন্টা ৩৬ ঘন্টা আগে যখনই ওনাদের বিজয় নিশ্চিত হয়েছে তখনই ওনার লাইভে এসে
প্রেসের মাধ্যমে ওনার শক্ত করে ওনার নিজের মুখের ভাষায়, কোনো নেতাকে দিয়ে না, ওনার নিজের ভাষায় বলা হচ্ছিল যে যদি কেউ এই ধরনের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় যে বিরোধী পক্ষের উপরে হামলা কিংবা মামলা কিংবা তাদের বাড়িঘরে ভাঙচুর কিংবা ধর্ষণ, তো এটা নিশ্চয়ই উনি চিন্তাও করেন না, এই জন্য উনি হয়তো বলতে পারতেন না। এই ধরনের অপকর্মের সাথে যদি কেউ জড়ায় তাহলে তার বিরুদ্ধে শুধু দলীয় সিদ্ধান্ত না, শাস্তি না, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উনি প্রশাসনকে বলবেন। কারণ উনি এখন অলিখিত প্রধানমন্ত্রী, উনি ভাবি প্রধানমন্ত্রী, আপকামিং প্রাইম মিনিস্টার। ওনার একটা নির্দেশনা প্রশাসনের লোক অত্যন্ত গুরুত্ব সহায়তা নিবে, এটাই স্বাভাবিক। ওনার এটা বলা ছিল যে যেখানেই এরকম ঘটনা ঘটবে উইদাউট আওয়ার কনসার্ন এক সাথে সাথে আপনারা কঠোর ব্যবস্থা নেবেন এবং দৃষ্টান্তমূলক দেবেন, এই জন্য যে ওইটা দেখে যেন অন্য কোনো এলাকায় এই ঘটনার আর পুনরাবৃত্তি করার সাহস কেউ না পায়। তো সেই কথাটা তো ওনার মুখ থেকে এরকম করা ভাবে কিন্তু আমরা জাতি হিসেবে দেখতে পাই নাই। এটা পেলে ভালো হইতো। উনি আজকে দেখলাম খুব ভালো, এটা আরেকটা প্রশংসনীয় কাজ করলেন যে উনি প্রধান দুটি দলের চেয়ারম্যানের বাসায় যাবেন, জামাতে ইসলামীর আমিরের বাসায় যাবেন, কালকে নাহিদ সাহেবের বাসায় যাবেন, ভালো। কিন্তু যাওয়ার আগে ওনার উচিত এই সারা দেশে ওনার দলের নেতাকর্মীরা যেভাবে সহিংস হামলা চালাচ্ছে এবং ধর্ষণের ঘটনা ঘটাচ্ছে, এগুলোর ব্যাপারে কঠোর একটা ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত। না হলে ওখানে গিয়ে উনি এই প্রশ্নের সম্মুখীন হবেন। আমরা যা বলছি এই প্রশ্ন ওখানে গিয়ে ওনার সম্মুখীন হইতে হবে যে ভাই আপনি সান্ত্বনা দিতে আসছেন, আমাকে সান্ত্বনা দেওয়ার দরকার নাই, বরং আমাকে মারেন, আমার কর্মীদেরকে আপনি রক্ষা করেন। আমার জনশক্তি কর্মীদের উপরে যেন সারা দেশে আপনার লোকরা কোথাও হামলা না করে, এটার ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিয়ে আসছেন সেটা আমাকে বলেন। আর জাতি হিসেবে আমরা তো কোথাও মিডিয়ায় দেখি নেই। এই প্রশ্নের সম্মুখীন হওয়ার পূর্বেই ওনার উচিত হবে সেই ধরনের একটা ব্যবস্থা আজকেই এখনই করা, যত দ্রুত সম্ভব করবে ওনার জন্য ভালো। ভাই আমি ওনার সমালোচনা করছি না, আমরা ওনাদেরকে পরামর্শ দিচ্ছি। মতিউর রহমান স্যার আপনিও শুনে রাখেন, আপনার মাধ্যমে ভাই তাদেরকে পরামর্শ দিয়েন যে এগুলো করেন। আমরা সেই আর আগের হিস্টোরি দেখতে চাই না। আর ওই বহিষ্কার খেলা এগুলো বন্ধ করেন। ৭,০০০ বহিষ্কার করছেন, এই আর বহিষ্কার না, আপনার বহিষ্কার তো একটা দলের তখনই শাস্তি হিসেবে প্রভাব বিস্তার করে যখন সেই দলের ভিতরে অত্যন্ত সুশৃঙ্খল সংগঠন হয়ে থাকে। বিএনপি কি একটি সুশৃঙ্খল এবং চেইন অফ কমান্ড মানা একটা দলের দল? যদি তাই হতো তারেক রহমান কবে বলেছিলেন যে তোমরা চাঁদাবাজি করো, দুর্নীতি করো, সহিংসতা করো? বলে না তো কোনোদিনও। তাহলে করছে কারা? নিষেধ করার পরে শুনছে না তারা কথা। তাহলে এখন একটা জাস্ট বহিষ্কার করলে এগুলো হবে? বহিষ্কার করলে হবে না। আইন উনি ক্ষমতায় বসার পরে ওনার এ ব্যাপারে ওনার দলের কোনো এইসব বহিষ্কার শাস্তি দিয়ে এগুলার কোনো শৃঙ্খলা আনতে পারবেন না। ওনার দলে প্রায় ৯০ জন সংসদ সদস্য পদে বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ৩০০-র ভিতরে 1/3, যার ফলে ওদের অনেকগুলো আসন হারাইছে এবং বিতর্কের মধ্যে পড়তে হয়েছে। এটাই মিন করে যে তার দলের নেতা কর্মীরা তাদের সংগঠনের বা দলের শৃঙ্খলা মানতে অভ্যস্ত না। সুতরাং যে দলের একজন, যেমন এই যে ব্যারিস্টার মুমিন ফারহানা বহিষ্কার, এখন এমপি হয়েছে, খুব সহসাই আমরা দেখতে পাবো তিনি আবার দলের ভিতরে চলে আসবেন, কারণ তিনি জিতে আসছেন। তো এইটা একটা নেতাকর্মীদের ভিতরে এরকম একটা ধারণা হয়ে গেছে যে ও বহিষ্কার বেশি দিন থাকে না, আমি যদি আবার ভালো কিছু করতে পারি ও আবার বহিষ্কার ভুলে যাবে। সুতরাং এই বহিষ্কার দিয়ে এর কোনো সমাধান হবে না। এটার সমাধান হলো একটাই, সেটা হলো তাদের বহিষ্কারের পাশাপাশি স্থায়ী বহিষ্কার করতে হবে এবং একই সাথে এই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে সেইভাবে উনি ক্ষমতা গ্রহণ করার সাথে উনি এইভাবে পদক্ষেপ নিতে হবে। তাহলেই পরে ওনার যে আইন শৃঙ্খলা যদি নিয়ন্ত্রণ করতে চায়, দেশে শান্তি আনতে চায়, দলের বদনাম থেকে যদি উনি বাঁচতে চায়, তাহলে এই সহিংসতা, অনেকে বলতে পারেন এই যে স্যার বলেছেন যে
অনেক এলাকায় বাউফলে নাকি মানে যারা হেরেছে সেই দলের জামাত প্রার্থীর অর্থাৎ ওখানকার এমপি হয়েছেন তার দলের নেতাকর্মীরা বিএনপির উপরে হামলা করেছেন। আমি দেখিনি এই ধরনের নিউজ, কিন্তু এগুলোর আসলে গুরুত্ব নাই। কারণ এখন জামাতের লোকরা বা ১১ দলের যারা নেতাকর্মী রয়েছে তাদের এই সাহস নেই যে বিএনপির বাড়িঘরে গিয়ে হামলা করবে কিংবা তাদেরকে গণধর্ষণ করবে কিংবা তাদের বাড়ি মানে ব্যক্তিগতভাবে তাদেরকে কুপিয়ে জখম করবে বা গুলি করে। অলরেডি আমরা ইতিমধ্যে ৩ টা লাশ পেয়েছি। নির্বাচনের এই শেষ হয়ে যাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে ফলাফলের পরে ৪৮ ঘন্টা হয় নাই এখনো। ২৪ ঘন্টার মাথায় আমরা ৩ টা লাশ পেয়েছি উপহার হিসেবে। এটা আমাদের কামনা ছিল না। এটা জাতি দেখতে চায় না। তাহলে এই যে ব্যারিস্টার আরমান তুলির বাসায় যায়া তাহলে কোনো লাভ হবে না। আপনার এহসানুল হক মিলন ৫ জনকে পুলিশে দিয়েছে। ভালো কথা। এটা শুধু একলা দিলে হবে না। এটা সব জায়গায় আমরা দেখতে চাই এবং সহ অবস্থান রাজনীতিতে নিশ্চিত করতে হবে এবং সেই উদ্যোগটা তাদের দলের প্রধান হিসেবে চেয়ারম্যানের পক্ষ থেকেই জোরালো দৃঢ় পদক্ষেপ নিবে। আমরা সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ।